ডক্টর সোহান, আমরা আমাদের চেম্বারে প্রতিনিয়তই একটা মানে বড় অংশের রোগী পাই, যেটা হচ্ছে আমাদের বাচ্চারা, সুইট বেবিরা, তাই না? এবং সুইট বেবিরা যখন কোনো রোগে আক্রান্ত হয়, সুইট বেবিদের মায়েরা কিন্তু আর সুইট থাকে না, মোটামুটি শঙ্কিত, ভীত সন্ত্রস্ত। তো তোমার চেম্বারের এক্সপিরিয়েন্সটা একটু জানতে চাই। মায়েদের অভিযোগ কি বাচ্চাদেরকে নিয়ে? স্যার আসলে স্যার আমরা যখন চেম্বার আসলে করি স্যার, নাক কান গলার ক্ষেত্রে স্যার বাচ্চাদের বেশিরভাগ ক্ষেত্রেই স্যার রুগীদের যে কমপ্লেন, যে মানে বাচ্চার মায়েদের যে তারা হা করে ঘুমায়, ঘুমের ঘরে নাক ডাকে, মুখ দিয়ে লালা ঝরে, তারপরে স্যার ওনারা কানে কম শুনে, এবং যখন ওই পড়াশোনায় কোনো মনোযোগ নেই স্যার, একদম স্যার কমন প্রবলেম স্যার। আমি কোনো মা যদি বাচ্চাকে নিয়ে ঢুকে, তখন আমি বুঝতে পারি যে আসলে এই বাচ্চাটা অ্যাডিনোটনসিলাইটিসের সমস্যা নিয়ে। মানে কোন জায়গায় গিয়েছে যে মায়েদের মানে মুখের যে চাহনি এবং বাচ্চার সাথে তার আশা, এটা দেখে আমরা ধরেই ফেলি যে হয়তোবা এই বাচ্চাটি অ্যাডিনোটনসিলাইটিসে আক্রান্ত। কারণ আমাদের এই জনস্বার্থে তৈরি করা ভিডিওগুলো দেখে মা বাবারা কিন্তু এখন সচেতন হয়েছে। একটা সময় ছিল যে বাচ্চারা বছরের পর বছর অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তারপর এখানে সেখানে যাচ্ছে, কিন্তু সমাধানের যে রুট কজ সেটা আইডেন্টিফাই হচ্ছে না। কিন্তু যখন আমরা জানানো শুরু করলাম, একটি বাচ্চা যখন হা করে ঘুমায়, মুখ দিয়ে লালা ঝরছে, ধীরে ধীরে তার কানে শ্রবণ ক্ষমতা কমে যাচ্ছে, কখনো কখনো কান পেকে যাচ্ছে, তার পড়ালেখার মনোযোগটাও অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে, তার ফিজিক্যাল এবং মেন্টাল গ্রোথ ঠিক মতন হচ্ছে না, তখন এটার পেছনে যে এডিনয়েড এবং টনসিল জড়িত থাকতে পারে সেটা তখন অনেক অভিভাবকরা মেলানোর চেষ্টা করলো। এবং যখনই সে মেলানোর চেষ্টা করছে, তখন কিন্তু সে নিকটস্থ একটা ইএনটি স্পেশালিস্টের কাছে যাচ্ছে। এবং আমরা যারা ইএনটি স্পেশালিস্ট, আমরা কি করি, এডিনোটনসিলাইটিস সেটাকে ডিটেক্ট করার জন্য বা সন্দেহ করলে আমরা প্রথমেই ওরাল ক্যাভিটি এক্সামিন করি। তার ক্লিনিক্যাল এক্সামিনেশনে কিন্তু আমরা মোটামুটি 80% কনফার্ম যে সে এডিনোটনসিলাইটিস আক্রান্ত। এরপর একটা সিম্পল পরীক্ষা, একটা কি করছি আমরা, এক্স-রে নাসোফ্যারিংস ল্যাটারাল ভিউ। হ্যাঁ, ঠিক বলেছে ডক্টর সোহান। আমরা একটা এক্স-রে নাসোফ্যারিংস ল্যাটারাল ভিউ করে যখন এডিনয়েডের যে সাইজটা মেজার করে তার গ্রেডিংটা করতে পারছি, তখন কিন্তু আমরা প্ল্যান করতে পারছি যে রোগীটি কি কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হবে, মানে ওষুধ দিয়ে ভালো হবে, নাকি তার সার্জিক্যাল প্রসিডিউরস রয়েছে। তো এইরকম এক্সপেরিয়েন্সটা একটু তোমার কাছ থেকে জানতে চাই যে অভিভাবকরা কিন্তু আমাদেরকে প্রশ্ন করে, স্যার এডিনয়েড কোন গ্রেডে আছে, সেক্ষেত্রে তোমরা কিভাবে আসলে পেশেন্টদেরকে কাউন্সেলিং করে থাকো এবং অভিভাবকদের বলে থাকো? নিয়মটা হচ্ছে কি স্যার, প্লেন অফ দ্য হার্ট প্যালেট, প্লেন থেকে যে নাসোফ্যারিংসের যে পোস্টেরিয়র ওয়াল, এটার মধ্যবর্তী যে অংশটুক স্যার, এটাকে আমরা যদি 4 ভাগ করি, অ্যাডিনয়েডটা যতটুক অংশ দখল করছে সেই অনুযায়ী স্যার গ্রেডটা। এবং আমি চেষ্টা করি আমার মানে যতগুলো রুগী থাকে প্রত্যেকে এগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য স্যার। ওনারা স্যার নিজেরাই বুঝতে পারে যে অ্যাডিনয়েডটা কোন গ্রেডে আছে স্যার। স্যার আরেকটা আপনার সাথে একটু শেয়ার করতে চাই যে আমাদের দেশে সাধারণত মায়েরা যখন বাচ্চাদের এই অসুখটা হয়, প্রথমে কিন্তু স্যার তারা যায় চাইল্ড স্পেশালিস্টের কাছে স্যার। ওনারা করে কি স্যার, দীর্ঘদিন এই যে রুগীগুলোকে ওষুধ দিয়ে চেষ্টা করে, কিন্তু আসলে যাদের স্যার অ্যালার্জি আছে, নেজাল অ্যালার্জি বা অ্যাডিনয়েডের দীর্ঘদিনের সমস্যা, ওদের কিন্তু স্যার আসলে ওষুধে মানে যদি গ্রেড 2 পার হয়ে যায়, তখন কিন্তু স্যার দেখা যায় যে আসলে সব রুগী ওষুধে কাজ করে না, এবং দীর্ঘদিনে ওই লং টার্ম কেসে তখন তাদের কানের প্রবলেম শুরু হয়ে যায় স্যার। এই কারণে স্যার মানে যদি ওই মারা দ্রুত একজন নাক কান গলার সাথে যোগাযোগ করে ডাক্তারের সাথে, তাহলে কিন্তু স্যার এই ডিসিশনগুলো আরও দ্রুত নেওয়া যায় স্যার। ডেফিনেটলি যখন একটি বাচ্চা কোনো সমস্যা আক্রান্ত হবে, সঙ্গত কারণেই কিন্তু একজন চাইল্ড স্পেশালিস্টই প্রথম দেখবেন, এবং চাইল্ড স্পেশালিস্ট নিশ্চয়ই জিনিসগুলোকে ডিটেক্ট করবেন, তিনিও যথাযথ ট্রিটমেন্ট প্রদান করবেন, এবং তিনি যদি প্রয়োজন মনে করেন যে এটা একটা সার্জিক্যাল ইন্টারভেনশনের দরকার রয়েছে, ডেফিনেটলি তিনি পেশেন্টটাকে রেফার করবেন। এবং এটাই হয় আমার কাছে প্রতিনিয়ত, আমি চাইল্ড স্পেশালিস্টদের প্রেসক্রিপশন পেয়ে থাকি। চাইল্ড স্পেশালিস্ট তারা আমার কাছে রেফার করে যে আমরা তো ওষুধ দিয়েছি, যেহেতু বারবার তার সংক্রমণটা হচ্ছে এবং এডিনয়েডটা গ্রেড 2-3 অতিক্রম করে গিয়েছে, সো ইউ ক্যান টেক দ্য ডিসিশন অফ ইএনটি কনসালটেন্ট অ্যান্ড হি উইল ডিটেক্ট হোয়াট শুড ডু।
হ্যাঁ, তো এভাবে কিন্তু আমরা স্পেশালিস্টদের কাছ থেকেই পেশেন্টগুলোকে রেফার পাচ্ছি এবং তারা যখন ওপিনিয়নের জন্য আমাদের কাছে আসছে তখন আমরাও জিনিসটাকে মানে কি বলবো যে পুনর্মূল্যায়ন করছি। যদি আমরা দেখি যে না এটাকে কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে ভালো করা সম্ভব, তখন আবার আমরা বলছি যে ঠিক আছে, চাইল্ড স্পেশালিস্ট যে চিকিৎসা দিয়েছে সেটা কন্টিনিউ করেন, আপনি 3 মাস পর আবার একটু আসেন, ওই সময় আমরা আবার একটু এক্সরে করে দেখবো যে এডিনয়েড কন্ডিশন আসছে এবং তার যে নর্মাল যে উপসর্গগুলো তার লাইফস্টাইল হ্যাম্পার হচ্ছে কিনা। তো এটাকে আমরা ডিটেক্ট করি। যদি ওই রোগীর যে জীবনযাত্রার কোনো প্রভাব না পড়ে, দ্যাটস মিন সে ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করতে পারছে, তার ফিজিক্যাল ওয়েলবিং ঠিক আছে, তার পড়ালেখার মনোযোগ ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না, তখন আমরা তো অযাচিত সার্জারিও করব না। এটা একটা অপরচুনিটি। এরপর যদি ওই রোগীর অবস্থার উন্নতি না হয় তখন আমরা হিসাব করি যে অপারেশন করব কি করব না। এটা আসলে টোটালটাই কিন্তু একদম অ্যাকুরেট ক্যালকুলেশন রাখতে হবে। ইন্ডিকেশন ছাড়া যে কোনো সার্জারি করাটাই আসলে সঠিক নয়, যে কারণে এইখানে ইথিক্যাল প্র্যাকটিসটাও করতে হবে একই সাথে। বাচ্চাদের মায়েরা যদি ভীত সন্ত্রস্ত হয়ে যায় শুনেই যে তাকে অপারেশনের সাজেস্ট করতে হবে, নট লাইক দ্যাট। যে কারণে আমাদের অবশ্যই প্রমাণপত্র সাথে রাখতে হবে। একটা এক্সরে কিন্তু আমাদের জন্য একটি আইডেন্টিটি যে হ্যাঁ এই কন্ডিশন, এটা হচ্ছে গ্রেড 3, এটি হচ্ছে গ্রেড 4। যেমনটি তুমি বলছিলে যে 4 ভাগ করলে যদি 25% ব্লক করে তাহলে গ্রেড 1, 50% ব্লক করলে গ্রেড 2, 75% করলে গ্রেড 3 এবং যদি 75% এর বেশি হয় কমপ্লিট ব্লকেজ হয় সেটা গ্রেড 4। এবং এই বিষয়টা কিন্তু এখন রোগীরা আমরা এত ভিডিও করেছি এটা নিয়ে, হ্যাঁ, যে এগুলো কিন্তু এখন রোগীর স্বজনরা তারা বুঝে যায়। নিজে স্যার রোগীর মা নিজে এসে বলে যে স্যার আমার বাচ্চার অ্যাডিনয়েড গ্রেড 3, এখন কি করব বলেন। দ্যাটস গ্রেট। সো আমরা চাই যে সমস্ত মায়েরা, যে সমস্ত বাবা আছেন তার সন্তান নিয়ে এই এডিনয়েড এবং টনসিলের সমস্যায় ভুগছেন, ডিসিশন নিতে পারছেন না, আমার মনে হয় যে আপনারা এখন ডিসিশন নিতে পারবেন যে কি করা উচিত। এবং আমাদের কাছে আসতে হবে নট লাইক দ্যাট। আমরা চাই যে আপনারা সচেতন হয়ে আপনার নিকটস্থ একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন, যেখানে আপনার মডার্ন টেকনোলজি রয়েছে। যেমন অপারেশন করার ক্ষেত্রে কিন্তু এখন আমরা প্রিফার করছি কোবলেশন টনসিলেক্টমি। তো কোবলেশন এডিনয়েড টনসিলেক্টমি অপারেশন পরবর্তী রোগীদের ফিডব্যাক কেমন পাচ্ছ? স্যার আলহামদুলিল্লাহ স্যার, মানে ওই প্রতিটা রোগীর স্যার ফিডব্যাক ভালো স্যার। কারণ স্যার আগে যে মানে ওই মানে আগে যে মানে আপনার ছিল পদ্ধতিটা কনভেনশনাল মেথড ছিল, ডিসেকশন মেথড, কনভেনশনাল মেথড, সেই মেথডে স্যার অ্যাডিনয়েড কিন্তু স্যার সম্পূর্ণ রিমুভ করা হয়তো বা যাচ্ছিল না, হয়তো কিছু অংশ রয়ে যেত, তো র্যামনেন্টটা স্যার, সেই র্যামনেন্ট থেকে স্যার পুনরায় আবার অনেক রোগী স্যার আমি পেয়েছি যে তার টনসিলেক্টমি করা অ্যাডিনয়েড পুনরায় আবার এনলার্জমেন্ট নিয়ে এসছে স্যার। আচ্ছা আচ্ছা। কিন্তু যেহেতু স্যার আমাদের এখানে অত্যাধুনিক পদ্ধতি কবলেশন অ্যাডিনয়েড টনসিলেক্টমি, আলহামদুলিল্লাহ স্যার আমি বলবো 100%-এর মধ্যে 100%ই স্যার ওই পেশেন্টের ফিডব্যাক ভালো স্যার। দ্যাটস গ্রেট। এটি একটি সুখবর আপনাদের জন্য মাই ডিয়ার ভিউয়ার্স। আমরা চাচ্ছি যে মডার্ন টেকনোলজিগুলো ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটালে ইন্ট্রোডিউস করবার এবং সেই সুবিধাটা যাতে আমাদের দেশের মানুষ পায় সেটাই আমাদের একমাত্র কাম্য এবং একমাত্র চাই। এবং আমরা চাই আমাদের এই ম্যালিয়াস ইএনটি টক এই পডকাস্টের মাধ্যমে আপনাদের মনে সমস্ত প্রশ্নের উত্তর দিতে, এবং আপনারা বেশি বেশি করে প্রশ্ন করবেন, যত প্রশ্ন করবেন তত উত্তর পাবেন। এবং একই সাথে সেরা প্রশ্নকারী যারা 5 জন ভাগ্যবান রয়েছেন তারাও পাবেন ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটালে। আমাদের কনসালটেন্ট ডক্টর সোহান আছে, ডক্টর মামুন আছে, ডক্টর আশিক আছে, ডক্টর মামুন রয়েছেন, মোস্তফা কামাল স্যার রয়েছেন, ডক্টর শিহাব রয়েছেন। আমাদের কনসালটেন্টদের বৃন্দদের পক্ষ থেকে একটি ফ্রি কনসালটেশনের ব্যবস্থা থাকবে সেরা প্রশ্নকারী 5 জন। সবাই সঙ্গে থাকুন আমাদের এই আয়োজনের সাথে, ভালো থাকুন সেই প্রত্যাশা করছি। ডক্টর সোহান, থ্যাংক ইউ সো মাচ টু কাম টু দ্য ম্যালিয়াস ইন্টি টক ইন দিস সাইট। থ্যাংক ইউ স্যার।